আমি এ ব্যাপারে একদম পরিষ্কার থাকতে চাই, স্পষ্ট কথা আমি একদম বলে রাখতে চাই। তুমি ও বাড়িতে কত কি পাও? আহা মা, টাকা পয়সার প্রসঙ্গটা আসছে কেন? ও তো শুধুমাত্র বাড়ির কাজের লোক হয়ে আমাদের বাড়িতে আসেনি, ও তো যশের সাথে এসছে, যশ ওকে নিয়ে এসছে ও এখানে থেকে পড়াশুনো করবে বলে। এখানে আবার টাকা পয়সার লেনদেনটা আসছে কোত্থেকে? কি এর মধ্যে টাকা দেবে বলো? কলকাতার মতো জায়গায় ও থাকতে পারছে, খাওয়া পড়ার সমস্তটার দায়িত্বটাই তো আমাদের গোটা ফ্যামিলি নিয়েছে, এরপরে আবার কিসের টাকা? সেটাই তো বলছি, ওর তো ও বাড়িতে কিছু পাওয়ার কথা নয়। শোনো, আমি আমার কাজের মেয়েকে যা দিই সেই হিসেবে দুদিনে তোমার যা হয় আমি দিয়ে দেবো, ফোকটে আমি তোমাকে দিয়ে কাজ করাবো না। আন্টি, আমি জানি আমি কাজের লোক, কিন্তু এটা তো বারবার মনে করিয়ে দেওয়ার কিছু নেই। আর এটা জজদার শ্বশুর বাড়ি, এখানে কাজ করে কি আমি টাকা নিতে পারি? হ্যাঁ, আমি গরিব হতে পারি, কিন্তু মনে মনে ভিখারি না। আমি এখানে এসেছি শুধু জজদা চেয়েছে বলে। শোনো 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 শবনম, এত কথার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার মা ভদ্রতা দেখিয়ে তোমাকে বলেছেন যে তোমাকে টাকা দেবেন। এবার তুমি কৃতজ্ঞতার খাতিরে সেই টাকাটা নেবে কি নেবে না, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ, তোমার ব্যাপার। তাই বলে আমার মা তো বিনা পয়সায় তোমার থেকে কাজ আদায় করে নিতে পারেন না। আন্টি আমাকে বলে দিক যে আন্টি এমনি এমনি কাজ করাতে পারবে না, তাহলে আমি এক্ষুনি চলে যাব। কিন্তু জজদার শ্বশুর বাড়িতে কাজ করে আমি টাকা নিতে পারবো না আন্টি। এটা যদি জজদার শ্বশুর বাড়ি না হতো আমি নিশ্চয়ই ভেবে দেখতাম, কিন্তু এখান থেকে টাকা নিলে কি আমার ধর্মে সইবে? কি জজদা, তুমিই বলো না। আমি তোমার শ্বশুর বাড়ি থেকে টাকা নিলে তোমার মুখ থাকবে? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে এসেছো তোমার বাড়িতে, তা সেই কাজের লোককেই তোমার শ্বশুর বাড়িতে দুদিন তোমার শাশুড়িকে সাহায্য করবে বলে এনেছো, সে কি আর টাকা নিতে পারে বলো? কিন্তু আমি বাঁচতে চাই জেঠিমা, বাঁচতে চাই, তাই তো ফিরে এসেছি এই গ্রামে। আর বাঁচতে চাই তোমারই মেয়ের সঙ্গে। এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। আজ 1 লক্ষ লোককে এক জায়গায় করতে পারবো, সেইখানে দাঁড়িয়ে তোমার মেয়েকে আমায় প্রত্যাখ্যান করতে হবে, তারপর চিরকালের মতন চলে যাওয়া। রঞ্জা আপা, এখন তো তোমার কান্নার দিন ফুরিয়েছে, এখন তো তোমার কান্নার কথা নয়। এবারে নতুন করে জীবনটা বুঝে নাও। একটা কথা বলি, জীবনকে তুমি যদি দূরে সরিয়ে দাও না, তোমাকেও কিন্তু জীবন দূরে সরিয়ে দেবে। এতদিন তো অনেক কষ্ট করেছো, আর ওই মানুষটা ইকবাল ভাইও তোমার জন্যই এতদিন অপেক্ষা করেছিল। তোমার অপেক্ষার ফল মিলেছে। আজ ইকবাল ভাই শুধু তোমার জন্যই এখানে ফিরে এসেছে। আজ তার সেই সাহস হয়েছে, সামনে এসে সবার সামনে দাঁড়িয়ে তোমাকে সে গ্রহণ করতে চেয়েছে। এরপরেও তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না আপা। মানুষের কি অপরাধ? তোমাকে ভালোবেসেছে, এই তার অপরাধ? অনেক তো করলে বাড়ির জন্য, তাদের পাশে থাকলে কি লাভ হলো বলো তো? কেউ তোমাকে ছেড়ে কথা বললো? কেউ তোমার সুখের কথা একবারও ভাবলো? ভাবেনি তো। আমি বলছি রঞ্জা আপা, এবারে তুমি অমত করো না, মানুষটাকে আর কষ্ট দিও না। না ভাবি, তা হয় না, তা হয় না ভাবি। কি হয় না বলো তো? গ্রামে চিৎকার পড়ে যাবে।
এই নিয়ে অনেক অশান্তি হবে। আমার জন্য হয়তো ওর জীবনটাই চলে যাবে। ভাবি, তোমার জীবনে তো এরকম অভিজ্ঞতা হয়েছে, তারপরেও তুমি এই কথা বলছো। ঘটনাচক্রে শবনম যশকে বাঁচাতে পেরেছিল, তা না হলে এই গ্রামেই যশের কবর হয়ে যেত। তারপরেও তুমি। যশ ছোট ছেলে, আর তাছাড়া সে এ গাঁয়ের ছেলে নয়। আর ইকবাল ভাই কিন্তু এ গাঁয়ের ছেলে, আর আজ সে ছোটটি নেই। ইকবাল ভাই নিজেকে তৈরি করে ফিরে এসেছে। সেদিনের ইকবাল আর আজকের ইকবালের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। সে 7 মহলা বাড়ি করেছে, গ্রামের লোকের সঙ্গে তো দিব্যি উঠবোস করছে। কই, কেউ তো তাকে ফিরিয়ে দিতে পারছে না। সবাই জেনে গেছে এতক্ষণে যে সে তোমার কাছে এসেছিল। কই, তারপরেও তো কেউ তাকে নাকচ করে দিতে পারছে না, কেউ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারছে না, কেউ তাকে ভয় দেখিয়ে গ্রাম থেকে চলে যেতে বলেনি। তাহলে তাহলে তারপরেও কেন তুমি তাকে বাধা দিচ্ছ? আমার এখন যথেষ্ট বয়স হয়েছে ভাবি, এখন আর এই বয়সে সংসার যার কোনো ইচ্ছে নেই, বিয়ে করারও ইচ্ছে নেই। ওর যদি এত ইচ্ছে ছিল, ও আগে আসলো না কেন? আগে আসতে পারতো তো। এই বুড়ো বয়সে আমি রং মেখে সংসাজবো আর মায়ের অভিশাপ করবো? না না, তা হতে পারে না, অসম্ভব। তাহলে তুমি মরো। একটা মানুষের সত্যিকারের ভালোবাসা ফিরিয়ে দিতে তোমার লজ্জা করে না? অপরাধ দেখছি তোমারই, আর ভুল হচ্ছে ইকবাল ভাইয়ের। তোমার মতো একজন মেয়েকে ভালোবেসে তার জীবনটাকে সে ধ্বংস করে সে ভুল করেছে। তার জন্য অনেক যোগ্য মেয়ে ছিল, অনেক ভালো মেয়ে ছিল, সে তাদের মধ্যে কাউকে শাদী করতে পারতো। করুক না, করুক বিয়ে। আমি কি ওকে না করেছিলাম নাকি? যোগ্য মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক। তুমি ওকে বলে দিও, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, বলে দিও ওকে। যা বলার তুমি নিজে মুখে বলবে। ওর সামনে দাঁড়িয়ে আমি কি করে বলবো ভাবি যে আমি তোমার সঙ্গে যাব না? এ কথা বলার ক্ষমতা কি আমার আছে? যে মানুষটার জন্য তিলে তিলে এত বছর অপেক্ষা করেছি, সেই মানুষটা যখন সামনে এসে দাঁড়ালো, সবকিছু গন্ডগোল হয়ে গেল। মনে হলো ওর হাত ধরে এক ছুটতে চলে যাই এখান থেকে। কিন্তু তারপরেই মনে হলো আমার মনের ইচ্ছের দাম দিতে ওকে হয়তো জীবনটাই দিয়ে দিতে হবে। আমি ওর এত বড় ক্ষতি করি কি করে বলো তো? আর আমার মা কি মানবে? মা তো আত্মহত্যা করার ভয় দেখাবে। আমার মাকে তো তুমি জানোই ভাবি, এই যে একবেলা এসেছিল এইখানে, আমার সাথে তো কোনো রকম যোগাযোগ ছিল না, তারপরেও কিন্তু মা আমার সঙ্গে কথা বলে না। তোমার মা আর কতদিন বাঁচবে রঞ্জা আপা? মায়ের তো পরপারে যাওয়ার সময় হয়েছে, আর মা যখন থাকবে না তখন তুমি কি করবে? আর যে মা তার নিজের মেয়ের ভালো চায় না, তাকে আমি মা বলে মানতেই রাজি নই। তুমি ওকে চলে যেতে বলো ভাবি। আমি কেন বলতে যাব? আমার কিসের ঠাকা? যা বলা তুমি নিজে গিয়ে বলো। আমাকে কেন পাপের ভাগী করছো? ভাবি, ইকবাল ভাইকে নিয়ে অনেক অন্যায় আবদার আমি আগে মেনেছি, কিন্তু এবার আর না। সেদিন যদি তুমি ইকবাল ভাইয়ের হাত ধরে চলে যেতে, তাহলে তো এই দিনগুলো তোমার বিফলে যেত না। কি পেলে বলো? বলো কি পেলে এখানে থেকে? পুরনো দিনের কথা শুনতে শুনতে তো জীবনটা চলে গেল। তোমার তো সম্বন্ধ কম করেনি। এই কেলেঙ্কারির ভয়ে কেউ তোমাকে বিয়ে করতে চাইলো না। তুমি ওদের শর্ত দিলে যদি ওরা তোমাকে জোর করে বিয়ে দেয়, তাহলে ওরা তোমার মরা মুখ দেখবে। তাই ওরাও ভয়ে আর তোমার বিয়ে দেওয়ার চেষ্টা করলো না। কি পেলে বলো তো? একটা সংসারও তো পেলে না। একটাই জীবন রঞ্জা আপা। দেখো, পরজন্ম বলে কিছু আছে কিনা আমি জানি না, তাহলে এই জীবনে নিজের মনের মানুষকে কেন ছেড়ে দিচ্ছ তুমি? আমাকে বোঝাও তো। ভাবি, ভালোবাসার মানুষের সঙ্গে কি সবসময় সংসার পাতা যায়? আমারও তা হবে না, এটা আমাকে মেনে নিতেই হবে। তাহলে কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? আমি ওকে ভালোবাসি ভাবি, আমি ওকে ভালোবাসি।
ভীষণ ভালোবাসি, পৃথিবীর সব মানুষের থেকে বেশি ভালোবাসি, যে কোনো কিছুর থেকে অনেক বেশি ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসো? তাহলে প্রমাণ দাও। মুখে ভালোবাসি বলার কোনো মানে হয় না। একটা মানুষকে যদি তুমি সত্যি সত্যি ভালোবাসো, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ? বলো, কেন কষ্ট দিচ্ছ তাকে? আজ তোমার কলেজ ছিল না? এই কথাটা ও বাড়িতে থাকতে তো তুমি আমাকে জিজ্ঞাসা করনি জস্তা। তোমরা অষ্টমঙ্গলাতে আসবে বলে তোমরা ছুটি নিয়েছো, তা আমি তো আর ছুটি পাইনি। কাল তুমি কলেজে যাবে। মানেটা কি যশ? আমরাই তোকে 2 দিন ছুটি নিতে বললাম কলেজ থেকে। যখন বলেছিলাম তখন তো তুই কিছু বলিসনি, এখন হঠাৎ? শবনম, কাল তুমি কলেজ যাবে। এখন তার হয় না। আমি এ বাড়িতে কাজ করতে এসেছি, সেটা সবাই জানে। আন্টি আঙ্কেল জানে, রোহিণীদি জানে। আমি তো তোমার কথাতেই এসেছি। তুমি তো তাই চেয়েছিলে, তাই না? তাহলে এখন শুধু শুধু আমি কি করে চলে যাই বলো, আন্টিকে মাঝপথে ঝুলিয়ে দিয়ে? কলেজের দোহাই দিয়ে তো আমি এখান থেকে চলে যেতে পারি না। আমি যখন এসেছি আমি তখন আন্টিকে উদ্ধার করে দিয়ে তবেই যাব। প্রথমবার এ বাড়িতে জামাই এসেছে, বেচারি আন্টির সব কাজের লোকও ছুটি নিয়েছে। একা একা আন্টি কি সব সামলাতে পারে বলো? তারপর যখন একজন কাজের লোক আছে তখন তো সে সব করে দিয়েই যাবে। আর তুমি না আমার কলেজ নিয়ে তো চিন্তা করো না। আমি কলেজে যাচ্ছি না ঠিকই, কিন্তু আমি আমার বন্ধুদেরকে বলেছি নোটস রাখতে। আমি সেখান থেকে সব দেখে নেব। আর আমি কলেজে গিয়েও যা রেজাল্ট করব, না গিয়েও আমি তাই রেজাল্ট করব। শবনম যখন কোনো লড়াইতে নামে, সে লড়াই হারবে বলে নামে না। তাই আমার লেখাপড়া নিয়ে তুমি চিন্তা করো না। এন্ড অফ দ্য ডে কিন্তু আমি তোমাদের মতোই ডাক্তার হব, তোমাদের মতোই রুগী দেখব। আন্টি, আমি এক্ষুনি সাবান দিয়ে হাত পা ধুয়ে আসছি, চেঞ্জও করে নিচ্ছি। তারপর যা কাজ আছে আমাকে বলুন, আমি করে দেবো। আন্টি, আপনি একদম হেজিটেট করবেন না আমায় কোনো কাজ বলতে। আর গঙ্গা জল ছিটিয়ে দিলে তার কোনো সমস্যা হবে না। আমি যেরকম ডাক্তারি পড়তে পারি, সেরকম কিন্তু গৃহস্থের সব কাজ করতে পারি। বাসন মাজা, কাপড় কাচা, রুটি করা, রান্না করা, সব রকমের কাজ আমি করতে পারি। তাই আমাকে যে কাজ বলবেন আমি সেই কাজই করে দেব। আর আমি কি মনে করি আন্টি জানেন, একটা মানুষ এসবের মধ্যে দিয়ে না গেলে সম্পূর্ণ হতে পারে না। আমি আসছি আন্টি। বলছি রোহিণীদি, তোমার ব্যাগটাকে আমি নিয়ে যাব? না, থাক এখানে। রঞ্জা, ও বাবা, কিসের এত কথাবার্তা হচ্ছে? বলি কিসের আসর বসেছে এখানে? কি শলা পরামর্শ হচ্ছে গো? কি গো, এই বাড়িতে আছো যখন, তখন একটু কাজে হাত লাগাও। আমি উঠোন উঠোন ঝাড় দিয়ে এইসবে এসে একটু জিরোচ্ছি বড় মা। একটু পরে আবার কাচতে যাব। মা, ও তোমার বাড়ির কাজের মেয়ে নয় কিন্তু। ওকে রাখাও তাহলে আমার দায়িত্ব নয় কিন্তু। এ বাড়িতে আছে যখন, তখন কিছু কাজ তো করতেই হবে বাপু। ও কি কোনো কাজ করে না মা? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলতে পারবে যে ও এই বাড়ির কোনো কাজ করে না? আরে বাবা, বুকে হাত দিয়ে তো আমারও অনেক কথা বলতে ইচ্ছে করে। এতই যদি কাজ করে তাহলে এত কথা বলার সময় পায় কখন? আর সব কথা তোমার সাথেই বা বলতে হয় কেন? তাতেও তোমার অসুবিধে? আমার চোখে কিচ্ছু ফাঁকি পড়ে না।
আমি কিসের এত কথাবার্তা হচ্ছে, কিসের এত সলা পরামর্শ হচ্ছে, আমি সব কিছু বুঝতে পারি। শোনো রঞ্জা, তুমি যদি আজ বুঝে থাকো যে ইকবাল এসে দাঁড়িয়েছে, তার হাতে এখন অনেক টাকা পয়সা, সেই টাকা পয়সা দেখে আমাদের সবাইকে উপেক্ষা করে তুমি চলে যাবে, সেটা কিন্তু খুব ভুল করছো। তাহলে তুমি তোমার মায়ের মরা মুখ দেখবে। মাতৃহত্যার জন্য তুমি দায়ী থাকবে। কি ভাবি? বলছিলাম না একটু আগে। আমি তো জানি কিসের সলা পরামর্শ হচ্ছিল, কোন কথা চাষ হচ্ছিল এখানে, আমি সব বুঝতে পারি। আপনি আপনার মেয়েকে চিনতে পারেননি বড় মা। আমি একটা বাইরের লোক হয়ে যতটুকু চিনেছি, আপনি মা হয়ে তাও চেনেননি। রঞ্জাপা বলছিল যে ও ইকবাল ভাইয়ের কাছে যাবে না, তাহলে ইকবাল ভাইয়ের জীবনের উপর দিয়ে দাম শোধ হবে, আর আপনিও আত্মহত্যার ভয় দেখিয়ে ওকে নিরস্ত্র করবেন। আমি তখন কিছু বলতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে বলি। দেখো, যে মানুষটা দুদিন বাদেই পরপারে চলে যাবে, সে মানুষটা যদি আত্মহত্যা করে তার যাওয়ার দিন দুটো দিন এগিয়ে নেয়, তাহলে ক্ষতি কি? তুমি তো তোমার বাকি জীবনটা সুখে থাকতে পারবে। কি বললে তুমি? এত বড় আসপত্তা তোমার? ওর শত্রু বিভীষণ, হ্যাঁ, একে আমি আশ্রয় দিয়েছি। তুমি এ বাড়িতে থাকবে না, আজই তুমি চলে যাবে। আমার আপনার বাড়িতে থাকার কোনো দরকার নেই বড় মা। আমি আমার নিজের বাড়িতেই থাকতে পারি। রঞ্জাপা আমাকে যেতে দেয় না। দোহাই মা, দোহাই, এই ব্যবহারটা ওর সঙ্গে করো না। এই ব্যবহারটা ওর পাওনা নয়। খবরদার রঞ্জা, ও কিন্তু তোমার কানে মন্ত্র দিচ্ছে। মন্ত্র? এখনো আমার কানে মন্ত্র দিতে হয় মা? অন্যের মন্ত্র কানে নিয়ে পথ চলার বয়স এখনো কি আমার আছে? কি মনে হয় তোমার? রঞ্জা, আমি কিন্তু তোমাকে সাবধান করতে এসেছি। একটা কথা কিন্তু তোমাকে আমি বারবার বলছি, ইকবাল কিন্তু অনেক সাহস দেখিয়েছে। আমি গাঁয়ের লোকের সঙ্গে কথা বলেছি, ওরা কিন্তু এই অন্যায়টা কিছুতেই মেনে নেবে না। ওরা টাকা হয়েছে বলে ধরাকে সরাগান করছে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। মা, পরের ছেলের নামে মিথ্যা কথা বলো না মা। ও আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়নি। চুপ করো। ওর কথার মানে বুঝতে আমার আর দেরি হয়নি। ওর কথার ভাঁজে কি কথা লুকিয়েছিল সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। ওর আজ টাকা হয়েছে বলে ধরাকে সরাজ্ঞান করছে না, ও আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে বিয়ে করার সাহস দেখাচ্ছে। সেই সাহসের উত্তর তো ওকে দিতেই হবে রঞ্জা। কি উত্তর দেবে মা? কি উত্তর দেবে? লোক লাগিয়ে ছেলেটাকে মেরে ফেলবে? ওকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই গ্রামটা কি তোমার কেনা মা? ওই গ্রামে বাড়ি করেছে, চলে যাবে বলে তো বাড়ি করেনি। ও কি জন্য করেছে সেটা ভেবে আমার কোনো দরকার নেই। আমি কি চাই সেটা আমি গাঁয়ের লোককে ভালো করে বুঝিয়ে এসেছি। শুনলাম নাকি জমায়েত থাকবে, আর সেই জমায়েতে আমার মেয়েকে গিয়ে বলতে হবে সে তাকে বিয়ে করবে কি করবে না। রঞ্জা, আমি তোমাকে কিন্তু সাবধান করে দিচ্ছি, তুমি ওই জমায়েতে গিয়ে কি বলবে সেই সব কথার দায়িত্ব কিন্তু তোমার। তুমি যদি বলো তুমি ওকে বিয়ে করবে, তারপরে তোমার বাড়ির অবস্থা কি হবে সেটা ভালো করে ভেবে নিও। তোমার মা যদি আত্মহত্যা করে, তার দায় কিন্তু তোমাকে সারা জীবন বইতে হবে। আর তখন কিন্তু ইকবালকে কেউ ছেড়ে কথা বলবে না, কেউ না। আমি তো কোনোদিন নিজের সুখের কথা ভাবিনি মা। তোমরা ভেবেছো নিজেদের সুখের কথা, তোমরা ভেবেছো নিজেদের স্বার্থের কথা। আমি যদি ভাবতাম তাহলে তো আমি সেদিনই চলে যেতে পারতাম মা। তারপরেও তো পালিয়ে যেতে পারতাম। আমি তো তা করিনি, তাহলে কেন আমাকে
শাসাচ্ছ? কেন আমাকে ভয় দেখাচ্ছ? আমি কোনোদিন আমার সুখের কথা ভাবিনি, সব সময় তোমাদের সুখের কথা ভেবেছি, আজও তাই ভাববো। এবার আমাকে মুক্তি দাও মা, মুক্তি দাও। শুধু একটা কথা মা, এই যে তুমি সব সময় আত্মহত্যা করবো বলে হুমকি দেখাও না, একবারও কি ভেবে দেখেছো এর উল্টোটা আমিও কিন্তু করতে পারি? রঞ্জা, রঞ্জা,